আসসালামু আলাইকুম। আহ, সবাইকে স্বাগতম আজকের এই লাইভ ক্লাসে। যে বন্টন আজকে যে পূর্ব নির্ধারিত বিষয় ছিল সেটা হচ্ছে যে বন্টননামা দলিল বনাম ওয়ারিশ সনদ। এখন বন্টননামা দলিল আজকে এটা এই শিরোনাম দেওয়ার একটা যৌক্তিক একটা কারণ রয়েছে এবং কি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে বন্টননামা দলিল আমরা কি এবং কি ওয়ারিশ সনদ কি, এটা কোন ক্ষেত্রে কোনটা জরুরি, এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে একটু আলোচনা করব। আমাদের যারা জমি মালিক রয়েছে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বন্টননামা দলিল এবং ওয়ারিশ সনদ। হ্যাঁ, এখন বন্টননামা দলিল বলতে কি বোঝায়? বন্টননামা দলিলটা মূলত হচ্ছে যে কোনো সম্পত্তির সহমালিকগণ যখন তাদের ভোগ দখলের সুবিধার্থে অথবা অন্য কোনো ব্যক্তিক সুবিধার্থে নিজেদের ভিতরে বুঝ পরামর্শক্রমে কোনো সম্পত্তির স্থান বা অংশবিশেষ নিজ নামে করে নেওয়ার জন্য যে দলিল করা হয় সেটাই হচ্ছে কি বন্টননামা দলিল বা বাটোয়ারা দলিল। এখন বন্টননামা দলিল বা বাটোয়ারা বা বন্টননামা দলিলে কখন করা হয়? বন্টননামা দলিল আমি আপনাদেরকে যে বিষয়টা বললাম যে বন্টননামা দলিল হচ্ছে কি কোনো সম্পত্তির সহমালিকগণ। এখন সহমালিক কোনগুলো? যেমন ধরেন কোনো এক ব্যক্তি উনি 5 একর সম্পত্তি রেখে মৃত্যুবরণ করলেন। তার সন্তান আছে 5 জন, 3 ছেলে 2 মেয়ে, ঠিক আছে, এবং একজন স্ত্রী আছে। তাহলে টোটাল ওয়ারিশান হচ্ছে কি কয়জন? 6 জন। এখন এই 6 জনের ভিতরে যদি কোনো আহ, ওই 5 একর সম্পত্তি যখন আপনি বন্টন করবেন বা আপনি যখন নাকি তাদেরকে বলবেন যে আপনি এদিকে থাকবেন আমি ওদিকে থাকবো, আপনি এই ক্ষেত বুক করবেন আমি ওই ক্ষেত বুক করব, কিন্তু সম্পত্তির পরিমাণ সমান অথবা কম বেশি জমির সুবিধার্থে, ওই ক্ষেত্রে আপনাদের বন্টননামা দলিলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবং বন্টননামা দলিল করার জন্য আপনার প্রয়োজন হচ্ছে কি একটা বৈধ ওয়ারিশ সনদ জরুরি। ঠিক আছে, জমি রেজিস্ট্রেশনের জন্য যেগুলো প্রয়োজন, যেমন পর্চা প্রয়োজন আছে, ভূমি উন্নয়ন কর প্রয়োজন আছে, এবং কি একটা ওয়ারিশান সনদ প্রয়োজন আছে। এখন ওয়ারিশান সনদ আপনি নেবেন কোথা থেকে? ইউনিয়ন পরিষদ থেকে। পৌরসভা থেকে নেবেন, আর ইউনিয়নেরগুলো ইউনিয়ন পরিষদ থেকে নেবেন। এখন তো ডিজিটাল সিস্টেমে আপনার ওয়ারিশ সনদ দেওয়ার রীতি চালু হয়ে গেছে, যার কারণে আপনার অনেক সময় অতীতে দেখতাম আমরা যে হাতে লিখে ওয়ারিশ সনদ দেওয়া হইতো চেয়ারম্যান সাহেবের পেডে। তো এখন জরুরি হচ্ছে যে আপনার ওয়ারিশান সনদটা হচ্ছে কি এখন ডিজিটাল সিস্টেম চালু হয়েছে, যার কারণে আপনারা যখন ওয়ারিশান সনদ ডিজিটাল সিস্টেমে অনলাইনে আবেদন করবেন তখন এটা আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে এটা কি করবে, দিবে। এবং কি এটা এখন মানে ভালোইভাবে মানে সবাই ব্যবহার করতেছেন। এখন বন্টননামা দলিলটা কখন প্রয়োজন হয়? এখন ওই যে বললাম যে এক স্ত্রী 2 মেয়ে এবং কি 3 ছেলে রেখে ভদ্রলোক মৃত্যুবরণ করলেন। এখন এই 5 একর সম্পত্তি আপনি ভাগ করবেন। ভাগ করার জন্য আপনার যে 5 জন বৈধ ওয়ারিশ, এটার জন্য আপনারা কি 6 জন যে বৈধ ওয়ারিশ, এটার জন্য প্রথমত কথা হচ্ছে যে স্ত্রীর যে অংশটা, স্বামীর সর্বপ্রথম সম্পত্তিতে ভাগীদার হচ্ছে তার স্ত্রী। এটা যুগ যুগান্তরে চিরন্তন সত্য এবং কি এটাই সঠিক। হ্যাঁ, প্রথমত কথা হচ্ছে উনি 8 ভাগের 1 ভাগ পাবেন। 8 ভাগের 1 ভাগ নেওয়ার পরে যে সম্পত্তি থাকবে ওটা 3 ছেলে এবং 2 মেয়ের ভিতরে কি করে দেওয়া হবে? ভাগ করে দেওয়া হবে। ঠিক আছে। তো আমাদের এদিকে দেখা গেছে যে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা প্রথমে চিন্তা করি যে ছেলে মেয়ে জমি কতটুকু হবে, কিন্তু না, স্বামীর সম্পত্তিতে প্রথম ভাগীদার হচ্ছে তার স্ত্রী। স্ত্রী যদি জীবিত না থাকে ওই ক্ষেত্রে তার সন্তানেরা ভাগ করে নেবে। ঠিক আছে। তো সম্পত্তি তো স্বামীর অংশটুকু পাবেই, কিন্তু স্বামীর অংশ পাওয়ার ক্ষেত্রে স্ত্রী হচ্ছে গিয়ে প্রথম 8 ভাগের 1 ভাগ নেবেন এবং কি বাকি সম্পত্তি হচ্ছে তার সন্তানদের ভিতরে ডিস্ট্রিবিউট করা হবে। যদি স্ত্রী মৃত্যুবরণ করে থাকেন ওই ক্ষেত্রে সম্পত্তি যেভাবে সন্তান এবং কি 3 ছেলে এবং 2 মেয়ে, মানে বা যার যে কয়জন সন্তান রেখা মারা গেল, ছেলে মেয়ে অথবা শুধু ছেলে অথবা শুধু মেয়ে, মেয়ের ক্ষেত্রে শুধু মেয়ে রেখা যদি মারা যায় ওটার ক্ষেত্রে আলাদা। এটা নিয়ে আমরা সামনে উত্তরাধিকার একটা ক্লাস নিব, উত্তরাধিকার, মুসলিম উত্তরাধিকারী আইন, হিন্দু উত্তরাধিকারী আইন, এগুলো নিয়ে আমরা ক্লাস নেব। তো প্রথম কাজ হচ্ছে আপনার ওই আইন অনুযায়ী আপনারা বন্টন করে নেবেন। এখন আমরা বন্টননামা দলিলটা কেন করি? বন্টননামা দলিলটা আমরা এই কারণেই করি, আমরা সবাইকে উৎসাহিত করি যে আপনারা বন্টননামা দলিল করেন,
কারণ হচ্ছে যে বন্টনামা দলিল করার পরে ভবিষ্যৎ যে যায় ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা সেটা খুবই কমে যায়। যেমন একটা আমাদের অতীতে থেকে একটা টেন্ডেন্সি চালু হয়ে আসছে যে কোনো একজন বাবা বা কোনো একজন ভদ্রলোক মৃত্যুবরণ করলেন, তার তিনজন ছেলে রাইখা মারা গেলেন, দুইজন মেয়ে রাইখা মারা গেলেন, একজন স্ত্রী রাইখা মারা গেলেন। এই ক্ষেত্রে একটা ওয়ারিশ সনদ তুলে আমরা চেয়ারম্যানের অফিস থেকে ওয়ারিশ সনদ তুলে আমরা কি করি, ওই ওয়ারিশ সনদ দিয়ে আমরা কি করে ফেলি, জমিটা ইচ্ছা মতো একজন আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছি, অথবা জমিটা খারিজ করে নিয়ে আসা করতেছি, যে যেভাবে ইচ্ছা এভাবে। এটা তো হয় কি, যখন নাকি আপনার জমির ভ্যালুয়েশনটা বেড়ে যাবে বা জমির মূল্যটা যখন বেড়ে যাবে, তখন বলবে যে না, তুই এই ক্ষেত দিয়ে একা নিছস, আমি এই ক্ষেতের একটা অংশ পাই, ঠিক আছে। এটা ভবিষ্যতে দ্বারা আপনার না দাঁড়াইলেও আপনার সন্তানের সময় কি হবে, এটা দাঁড়াবে। এক্ষেত্রে আপনার কাজ হচ্ছে, জরুরি কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি বন্টননামা দলিল ভাই বোনদের মাঝে বন্টননামা দলিলটা করে রাখবেন। এজন্যই ভবিষ্যতে যাতে কেউ কি না করতে পারে, অযাচিত হস্তক্ষেপ যেটাকে বলা হয়, অযাচিত হস্তক্ষেপ, মানে তার এটা উচিত না, তারপরেও সে এটা তো হস্তক্ষেপ করতেছে, ঠিক আছে। এটা যাতে না করতে পারে এজন্য আপনারা কি করবেন, যারা যারা আছেন, যেমন এই ভিডিও যারা দেখতেছেন, নিজের ভাই বোন সবার মাঝে বইসা বলবেন আমরা চলো বন্টননামা করে নেই, কে কোন ক্ষেত দিয়ে কতটুকু ভোগ দখল নেবে, যা ঝামেলার সারা দরকার এখনই সেরে ফেলবো, যাতে আমরা মৃত্যু পরবর্তীতে আমাদের সন্তানেরা কি না মামলা মোকদ্দমায় না জড়াই, ঠিক আছে। এটার জন্য আপনারা কি করবেন, বন্টননামা দলিল করবেন। এখন বন্টননামা দলিল করার ক্ষেত্রে আপনি হয়তো চিন্তা করেন এটা দলিল করার কোনো প্রয়োজন নাই, বা আমরা এখন মিলমিশ আছি। না ভাই, মিলমিশ থাকলে হবে না, এটা জরুরি। রেজিস্ট্রেশন করবেন এজন্যই জরুরি, কারণ হচ্ছে যে ভবিষ্যতে যে ঝামেলার সৃষ্টি হবে না, তখন দেখা গেছে যে আপনাকে সবাই বকবে যে আপনি জমি বুঝতেন কিন্তু আপনি বন্টননামা করেন নাই, ঠিক আছে। বন্টননামা করবেন। শুধু ওয়ারিশ সনদের উপরে, একটা চেয়ারম্যানের একটা কাগজের উপরে ডিপেন্ড করে আপনি আপনার জমিকে কী করতে পারেন না, রেখে দিতে পারেন না। চেয়ারম্যান সাহেব তো আজকে কিছুদিন আগে আমরা একটা জিনিস দেখলাম যে যাই হোক, নাম বলতে নারাজি, মানে রাজি না আমি, তো একজন চেয়ারম্যান সাহেব ওয়ারিশ সনদ দিলেন। আমার চাক্ষুষ দেখা ওই ব্যক্তির 3জন ছেলে আছে, 1জন মেয়ে আছে। উনি কী করলো, শুধু 3 ছেলে দিয়ে ওয়ারিশ সনদ দিয়ে দিছে, ঠিক আছে, এবং কি স্ত্রীও আছে। তো ওই স্ত্রীর নামও দেয় নাই, তাহলে মেয়ে এবং স্ত্রী বাদ পড়লো। এখন ওই 3 ছেলের নামে যদি আমরা ওই সম্পূর্ণ জমি আমরা কি করে দিতাম, নামজারি করে দিতাম, এবং এই 3 ছেলে যদি জমি বিক্রি করে দিত, ভবিষ্যতে দেখা গেছে যে ওই তার যে স্ত্রী এবং কি বোন, তারা কি হইতো, ভোগান্তির শিকার হইতো। যদিও তারা জমি পাইতো, ঠিক আছে, কিন্তু তারা কি হইতো, ভোগান্তির শিকার হইতো। আর এই ভোগান্তির জন্য নিশ্চয়ই আপনাকে কী করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক আছে। আপনি যাকে যেভাবেই ভোগাবেন, যাকে যেভাবেই আপনি কষ্ট দিবেন, নিশ্চয়ই আপনাকে কি করতে হবে, আল্লাহর কাছে এটার জন্য নিশ্চয়ই আপনার জবাব দিতে হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, ঠিক আছে। আর একজন আরেকজনের হক যখন আপনি নষ্ট করবেন, হক নষ্ট করার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হক নষ্ট করলেন মানে হচ্ছে আপনি পরকালে ঠেকে গেলেন, শেষ, ফাইনাল, একদম ফাইসালা। এটা নিয়ে কোনো কথা নাই, ঠিক আছে। যার মানে আপনি সম্পত্তি আছে আপনার, আপনি এই সম্পত্তি নিয়ে কি করবেন, আপনাকে অবশ্যই ইসলামের যে আইন আছে, ইসলামের যে বিধান আছে, এই বিধান অনুযায়ী আপনি কি করবেন, স্ত্রীর অংশ আলাদা করে দিবেন, বোনের অংশ আলাদা করে দিবেন, ভাইদের অংশ আলাদা করবেন, এবং স্পেসিফিক আলাদা করবেন বন্টননামা দলিলের মাধ্যমে, যে ভাই তুমি এই ক্ষেত দিয়ে এত শতাংশ জমি পাবা, ভাই তুমি এই ক্ষেত দিয়ে এত শতাংশ জমি পাবা, আমার বোন এই ক্ষেত দিয়ে এত শতাংশ জমি পাবে, আমার মা এই ক্ষেত দিয়ে এত শতাংশ জমি পাবে, অতএব আমরা প্রত্যেকেই জমির মালিক হইলাম। এবং কি বন্টননামা দলিল মূলে আপনারা কি করেন, প্রত্যেকের নামে আলাদা আলাদা মিউটেশন করে ফেলেন, ঠিক আছে। অথবা একসাথে করতে পারেন, এটা নিয়ে আমার কোনো নাই, মানে ব্যক্তিগত আলাদা কোনো অভিমত নাই। আপনার আলাদা নামজারি করলে সুবিধা হচ্ছে যে দেখা গেছে একজনের নামজারি করে ওই খারিজ নিয়ে চলে যাইতো, আর 2 ভাই বসে থাকতো, আর 2 ভাইয়ের জায়মাল হলে ওই জমি বিক্রি করতে পারতো না। এরকম আমরা প্রবলেম ফেস করছি, যার কারণে এখন তো ডিজিটাল সিস্টেম, যদিও পর্চা বা মিউটেশনের পর্চা বা মিউটেশন দাখিলা এখন তো অনেক কপি করা যায় ইচ্ছা করলেই। তো অতীতে এরকম হইতো যে যিনি নাকি জমি সম্পর্কে বুঝে, ওই ভাইয়ের কাছে জমির সব কাগজপাতি, অন্য ভাইয়ের কাছে কোনো জমির কাগজপাতিই নাই। এটা দ্বারা কি হয়, সে খুবই ঝামেলায় পড়ে, এবং কি সে তাকে খুব ভোগায়, যিনি নাকি জমি সম্পর্কে বুঝে ওই ভাই, ঠিক আছে। তো এখন জমি সম্পর্কে আমরা সবাই সচেতন হব, আমরা সবাই জানবো জমি সম্পর্কে, ঠিক আছে। আপনারা যারা জমি সম্পর্কে না জানেন, টুকটাক গুগল আছে, গুগলের কাছে হেল্প নেন, প্লাস আমার ভিডিওগুলো, পূর্বর ভিডিওগুলো, প্লাস এখন যে ভিডিও করা হচ্ছে এটা আপনারা একটু দেখেন, দেখলে একটা মিনিমাম একটা অভিজ্ঞতা হবে, এবং কি আপনি পরবর্তীতে নিজে বাজে অনেকটুকু জমি সম্পর্কে আপনি ইচ্ছা করলে, কালচার করলে আপনি জানতে পারবেন। এখন বন্টননামা দলিল করার জন্য ওয়ারিশ সনদ কেন বলা হলো,
ওয়ারিশ সনদমূলে যখন আপনি বন্টনামা দলিল বনাম ওয়ারিশ সনদ, আপনি ওই বন্টনামা দলিল করার না করেও আপনি কি করতে পারেন, এই ওয়ারিশ সনদ দিয়ে আপনি জমিটা ভাগ করে দিতে পারেন। ভাগ করে আপনারা কি করতে পারেন, একটা পর্চা তৈরি করে আপনারা খারিজ করে ফেলতে পারেন সবার নামে। হ্যাঁ, এটাতে আমি দ্বিমত। কারণ হচ্ছে যে আমার দীর্ঘদিনের একটা ল্যান্ড সেক্টরে যেহেতু একটা অভিজ্ঞতা আছে, এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু ব্যক্তিগতভাবে আমি একটু পরামর্শ দিতেছি, নিজের দায় নিয়ে এই পরামর্শ দিচ্ছি যে আপনি কি করবেন, বন্টনামা দলিলই করবেন। ওয়ারিশ সনদ করবেন না এই জন্যই, ওয়ারিশ সনদ দিয়ে জমি খারিজ করবেন না এই জন্যই, ওয়ারিশ সনদ দিয়ে যখন আপনি জমি খারিজ করতে যাবেন তখন হবে কি যে ওই জমিতে দাগ ধরেন 10টা আছে, পর্চাতে 6 জন মালিক হইলেন, 3 ভাই 2 বোন 1 মা। এখন 10টা দাগের মধ্যেই আপনার অংশ এত, আপনার অংশ এত, আপনার ভাইদের অংশ যত, বোনদের অংশ তার অর্ধেক, মায়ের অংশ 8 ভাগের 1 ভাগ। এখন যখন নাকি দিল, কারণ 8 দাগেই তো আর মা কি করতে পারবে না, বা 10টা দাগে মা কি করতে পারবে না, একটু একটু করে জমি নিতে পারবে না। তখন কি হবে, মার জমিটা যদি বিক্রি করার লাগে, তখন মা জমি কোথা থেকে বিক্রি করবে? মা জমি 1 দাগ দিয়ে আপনি হয়তো বা ছেলে হিসেবে দিয়ে দিলেন, 1 দাগ দিয়ে বিক্রি করলো, কিন্তু অন্য ছেলেরা এটা নিয়ে কমেন্টস করতে পারে যে আমিও তো এই দাগে জমি পাই। মানে এটা এখন করবে না, কিন্তু মা মৃত্যুবরণ করার পরে, অথবা জমি নিয়ে কেউ যদি ক্যাসাল করতে চায়, জমি নিয়ে কেউ যদি ঝামেলা করতে চায়, জমি নিয়ে কেউ যদি মনে হয় যে আমি একটু ভোগাবো আপনাকে, ঠিক আছে, ওই ক্ষেত্রে একটা ঝামেলা তৈরি হইতে পারে। এজন্য আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি কি করবেন, বন্টনামা দলিলের মধ্যে সুন্দর করে উল্লেখ করবেন মা এই দাগে এত শতাংশ জমি, মানে উনি 8 ভাগের 1 ভাগ যেহেতু পাবে, সে তাকে মাকে কোন দাগে দিয়ে দিবেন আপনারা এখনই ঠিক করে ফেলেন। ভাই, প্রথম ভাই কোন দিক দিয়ে নিবে, দ্বিতীয় ভাই কোন দিক দিয়ে নিবে, তৃতীয় ভাই কোন দিক দিয়ে নিবে, সুন্দর করে লিখে ফেলেন। বোন কোন দিক দিয়ে নিবে, দ্বিতীয় বোন কোন দিক দিয়ে নেবে, লিখে ফেলেন। এখন বোনদের ক্ষেত্রে আমরা ছেলে মানুষ যারা বা পুরুষ মানুষ যারা, তাদের একটা টেন্ডেন্সি হচ্ছে যে বোনের সম্পত্তিটা যখন আমি আলাদা খারিজ করে দিব, বোন তো জমি আরেক জায়গায় বিক্রি করে দিয়ে যেতে পারে। ভাই, আপনার কি সমস্যা? বোন হচ্ছে, সে হচ্ছে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জমির মালিক, ঠিক আছে, তাকে আপনি কোনোভাবেই কি করতে পারেন না, বাদ দিতে পারেন না। অতএব বোনকে আপনি খারিজ করে দিবেন। বোনের সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, আপনি বোনকে বলবেন বোন আমাকে কাওলা দিও, ঠিক আছে, অথবা আপনি আপনার বোনের কাছ থেকে আপনি নেবেন। তার মানে আপনি বোনকে ঠকানোর চিন্তা নিয়ে যখনই আপনি কোনো কিছু করতেছেন, তখন এক পাপ হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার এই প্ল্যান বা এই পরিকল্পনা কখনোই 100% বাস্তবায়ন হবে না। কারণ পরিকল্পনার বাস্তবায়নের মালিক তো আল্লাহ, ঠিক আছে। আল্লাহ যেখানে নাকি বোনকে মালিক করে দিছে, আপনি এখানে প্ল্যান করে আপনি বোনকে হেনাস্তা করবেন না, আপনি নিজেই হেনাস্তা হয়ে গেছেন। দেখবেন কোনো না কোনো দিক দিয়ে আপনি নিজে হেনাস্তা হয়ে গেছেন, এবং ওই সম্পত্তি নিয়ে নিজেই হেনাস্তা হবেন, ঠিক আছে। এই জন্য বোনকে আপনি সুন্দর করে দলিল করে দিবেন, দলিল করে বলবেন বোন তুমি এই দিক দিয়ে মালিক, ঠিক আছে, অতএব তুমি যখন বিক্রি করবা এই দিক দিয়ে বিক্রি করবা, ঠিক আছে। আর নাইতে দেখা গেছে যে যদি দুষ্ট হয় বোন, আপনারা যদি বোনকে পেছা ফেলাইতে চান, বোন কী করবো, প্রতি দাগে দাগে আরেক বেটার কাওলা দিয়ে চলে যাবো, তখন আপনি দেখবেন ঝামেলায় পড়ে যাবেন। কিন্তু বন্টনামা দলিল করে ফেললে কি হবে না, বোন আরেক জায়গা দিয়ে বিক্রি করতে পারবে না, প্রত্যেক দাগে দাগে বিক্রি করতে পারবে না, আপনার 1 দাগে বিক্রি করবে, ঠিক আছে। ওই 1 দাগে বিক্রি করলে তাকে বুঝায় আপনি রাখলেন, আপনি তাকে ন্যায্য পাওনা দিলেন, ন্যায্য পাওনা দিয়ে তাকে আপনি ন্যায্য পাওনা দিয়ে তার সাথে সম্পর্ক ভালো রাখুন। এটাই হচ্ছে ইসলামের বিধান। আপনার কাছে যিনি প্রাপ্য, তাকে আপনি ন্যায্য প্রাপ্য প্রদানপূর্বক তার সাথে সম্পর্ক ভালো রাখুন, এটাই ইসলাম, ঠিক আছে। শুধু শুধু মানে আর কি আপনি মানে তাকে ঠকানোর চিন্তা ভাবনা কি নাই, ইসলামের কোনো জায়েজ না। অতএব আপনি বোনকে সম্পদ টোটালি দিবেন, এবং কি মাকে সম্পদ টোটালি দিবেন তার অংশ অনুযায়ী। আপনি মারটা যদি বুঝায় যদি তার কাছ থেকে নিতে পারেন, নেবেন আপনি, সেটা পরবর্তীতে, কিন্তু এখন না, ঠিক আছে। অতএব আমরা বলবো যে ওয়ারিশ সনদ মূলে খারিজ করার চাইতে বন্টনামা কয়েকটা টাকা লাগবে, কয়েকটা টাকা খরচ হবে। এখন যদি আপনি এই কয়েকটা টাকা বাঁচাইতে যান, বাঁচানোর জন্য আপনি দেখা গেছে যে আপনি বড় রকমের একটা ঝামেলায় পড়তে পারেন। তখন আপনাকে কোর্ট কাছারিতে দৌড়াইতে হইব, তখন আপনাকে কী করতে হবে, মানুষকে দালাল ধরতে হবে, মানুষকে আপনার মাঝে ঝগড়া মীমাংসা করার জন্য দালাল ধরতে হবে, ঠিক আছে। কত মানুষকে কত টাকা দিবেন, ঠিক আছে। ওটার আগে আপনি কি করে নেবেন, নিজের সেফটির জন্য, নিজের ভালোর জন্য, ইসলামের শরীয়ত বা ইসলামের বিধান পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য মনের ভিতরে আল্লাহকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করা, অবশ্যই আপনি বন্টনামা দলিল করবেন এবং সঠিক দলিল করবেন। এমন যেন না হয় বোনকে কি করবেন, বোনকে মাকে, ঠিক আছে, প্রতি দাগে দাগে একটু 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 দিয়ে, ঠিক আছে, বোনকে মাকে পেছো ফলায় রাখলেন যে তোমরা যদি বেসপর যাও তাহলে তো প্রত্যেক দাগে দাগে বেসন লাগবো, একটু একটু করে। না, এই কাজটা করবেন না। মা বোনকে নিয়ে বৈশা, ভাইদেরকে নিয়ে বৈশা, অবশ্যই আপনারা কী করবেন, পরামর্শক্রমে সুন্দর সুশৃঙ্খল
এবং কি যেটা যৌক্তিক, যেটা আল্লাহ পছন্দ করে, মানুষ শুনলে পছন্দ করবে, ওই বন্টননামা দলিল করে বোনদের সম্পত্তি, মার সম্পত্তি, ভাইদের সম্পত্তি আলাদা আলাদা ভাগ করে নেবেন। এর দ্বারা হবে কি, আপনার সারা জীবন আপনি ভালো থাকবেন। ঠিক আছে, কেউ আপনার উপরে আঙুল তুলতে পারবে না। বড় ভাই ছোট ভাইয়ের উপরে আঙুল তুলতে পারবে না, ছোট ভাই বড় ভাইয়ের উপরে আঙুল তুলতে পারবে না, বলতে পারবে না যে আপনি এই কাজটা ঠিক করেন নাই। এখন কয় টাকা যায় বন্টননামা দলিলে, কয় টাকা যায়? বন্টননামা দলিলের আসলে বিষয়টা হচ্ছে কি, যে আমরা আসলে বর্তমান টেন্ডেন্সিটাই হচ্ছে যে আমরা চিন্তা করি যে সামনে দিয়ে পিঁপড়া গেলে খোঁজ পাই, কিন্তু পিছন দিক দিয়ে যখন হাতি চলে যায় তখন খোঁজ পায় না। ঠিক আছে, যার কারণে বন্টননামা দলিল, সরকারকে আপনার ফি দিতে সমস্যাটা কি? আপনি সরকারকে কয় টাকা ফি দিবেন? সরকার কি আপনার এই কয়েক টাকার জন্য চিন্তা করে যে আপনি বন্টননামা না করে? কিন্তু দেখেন, আপনি যখন কোর্টে মামলা করবেন তখন সরকার আপনার কাছ থেকে ফি পাচ্ছে। আপনি যখন নাকি যাই করেন না কোনো, সরকার ওখানে আপনার কাছ থেকে ফি পাচ্ছে। ঠিক আছে, অতএব আপনি যদি একটু বন্টননামা দলিল করে ফেলেন তাহলে আপনার সুবিধা হচ্ছে যে আপনার কয়েকটা টাকা গেলেও, ঠিক আছে, আপনার জন্য সুবিধা হবে। খুব বেশি টাকা লাগে না। ঠিক আছে, কোনো দালাল টালাল দেওয়ার দরকার নাই। আপনি যাবেন, ঠিক আছে, সাব রেজিস্ট্রি অফিসে দেখবেন। এর আগে আপনি কি করবেন, গুগল আছে, গুগল যে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সহযোগী অ্যাপস হচ্ছে গুগল। এখানে লিখবেন আপনি যে আমার বন্টননামা দলিল করতে কত টাকা খরচা আছে, সে সুন্দর করে আপনাকে অনেকগুলো উত্তর দিবে। আপনি দেখবেন, একটু কালচার করেন জমি সম্পর্কে, একটু নিজেরা জানেন, জানলে জমি মানে আপনার ভোগান্তি কমে আসবে। মানুষকে জানান, আপনি নিজে জানেন, মানুষকেও জানান। আপনি যখন জানেন কোনো কিছু, তখন মানুষকে জানানোটা আপনার জন্য কি দায়িত্ব হয়ে যায়। ঠিক আছে, কারণ দায়িত্ব জিনিসটা তৈরি হয় কিভাবে? দায়িত্ব জিনিসটা তখনই তৈরি হয় যখন আপনি একটা সঠিক ভালো জিনিস জানছেন, তখন আপনি আরেক ভাইকে জানাবেন, আরেক বোনকে জানাবেন। এর মাধ্যমে আমাদের দায়িত্বের সৃষ্টি। ঠিক আছে, যেমন আমরা যদি বলি যে আমরা চাকরি করি, ঠিক আছে, যারা চাকরি করি আমাদের কিন্তু অনেক দায় দায়িত্ব আছে। মানুষকে সেবা দেওয়া যেরকম দায় দায়িত্ব, মানুষকে আপনি ওই চাকরির সম্পর্কে মানুষকে জানানোটাও কি আপনার দায় দায়িত্ব। হ্যাঁ, আপনি 2 নম্বরই পন্থা তাকে জানানোর দরকার নাই। ঠিক আছে, 2 নম্বরই পন্থা তাকে জানানোর দরকার নাই, কারণ যেটা আল্লাহ পছন্দ করেন ওটা আপনার জানার কাউকে জানানোর দরকার নাই। আপনি পাপ জিনিস মানুষকে জানানোর দরকার নাই, ভালো জিনিস অবশ্যই মানুষকে জানাবেন। বন্টননামা কিভাবে করতে হয়, একটা সরকারের সাথে কথা বলে বন্টননামা করে নেবেন। আর বন্টননামার পরবর্তীতে আপনারা কি করবেন, অবশ্যই নামজারি করবেন। আমি আগেই বলছি, দলিল কোনো কিনা সম্পত্তির মালিকানা রেফারেন্স না। দলিল হচ্ছে জাস্ট হস্তান্তর করার, টাকা দেওয়ার একটা জাস্ট ডকুমেন্ট। ঠিক আছে, এই ডকুমেন্ট নিয়ে আপনি মামলা করতে পারবেন, ঠিক আছে, কিন্তু সবচাইতে জরুরি হচ্ছে এই ডকুমেন্টটা আপনার যৌক্তিক হইতে হবে। ঠিক আছে, এই যৌক্তিকতার জন্যই মূলত কী করা হয়, মানে আর কি আপনাকে বারবারে বলছি যে জমি ক্রয়ের পূর্বে কী কী দেখবেন, এগুলো গত ক্লাসে বলা হয়েছে। এখন মূলত হচ্ছে গিয়ে যেটা বলতেছিলাম যে আপনি বন্টননামার দলিল করে এই দলিলের ভিতরে যত ভাই বোনের নাম থাকবে প্রত্যেকের নামে আপনি আলাদা আলাদা খারিজ করতে পারেন, অথবা একসাথে করে ফেলতে পারেন। করেন, আপনি আলাদা আলাদা করে রাখলেই ভালো। ছোটো ভাইয়ে রহিমউদ্দিন এর খারিজ আলাদা, করিমের খারিজ আলাদা, ঠিক আছে, সুলাইমানের খারিজ আলাদা, বোনের খারিজ আলাদা, ভাইয়ের আরেক বোনের খারিজ আলাদা, মার খারিজ আলাদা। একটু সুন্দর করে রাখেন, কয়েকটা টাকায় বেশি যাবে, যাবেই আর কয় টাকা বেশি, কিন্তু আপনাদের জন্য সুন্দর সুশৃঙ্খল একটা সম্পদ বন্টন হয়ে যাবে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ফ্যামিলির জন্য আমাদের গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো অতএব আমি আশা করব যে আপনারা বিষয়টা সহজভাবে অনুধাবন করতে পারছেন। আর যদি কোন মনে হয় কোনো রকম কঠিন লাগছে কিংবা কোনো পরামর্শ দরকার, অবশ্যই নক দিবেন, নক দিলে ইনশাল্লাহ উত্তর দিব। ঠিক আছে, আর বন্টননামা দলিল পরবর্তীতে যেহেতু খারিজ করবেন, আপনি খারিজ করার পরে ল্যান্ড ট্যাক্স দিবেন, ল্যান্ড ট্যাক্স দিয়ে আপনার নামে হোল্ডিং খুলবেন। হোল্ডিং খুলে সুন্দর করে মানে কাগজগুলো এক সেট ফটোকপি আপনি কি করবেন, কয়েক সেট ফটোকপি করবেন, একটা অরিজিনাল কাগজ আপনি আপনার বাসায় রেখে দিবেন। ঠিক আছে, যেগুলো প্রত্যেকটা জিনিসই কি গুরুত্বপূর্ণ, কারণ আপনি আপনার লাইফে আপনাকে চলতে গেলে আপনাকে কি করতে হবে, ডকুমেন্টারি সংরক্ষণ করতে হবে। ডকুমেন্ট সংরক্ষণ করাটা জরুরি, কারণ হচ্ছে যে আপনি একটা দলিল করছেন, দলিল দেখা গেছে যে দীর্ঘদিন পরে আসে সাব রেজিস্ট্রি অফিসে, আপনি দলিল তুলতেছেন না। আমরা কিছুদিন আগে দেখছি যে সাব রেজিস্ট্রি অফিসে হিউজ পরিমাণ দলিল তারা কি বিনষ্ট করছে, কারণ পাবলিক নেয় না দলিল, তার আসছে দলিল নেয় না। ঠিক আছে, নকল তুলছে, নকল তুলে কাজ সেরে ফেলছে, এখন দলিল নিয়ে কি করবে? না, অরিজিনাল দলিলটা আপনার কাছে থাকাটা জরুরি। আপনি অরিজিনাল দলিলটা আপনার কাছে রাখেন, ঠিক আছে, এতে আপনার জন্য সুবিধা হবে। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যে ওয়ারিশ সনদটা আসলে বেশ কয়েকদিন আগে একটা গ্যাজেট প্রকাশ হলো যে আমরা ওয়ারিশ সনদ দিয়ে কখন খারিজ করতে পারবো, কখন করতে পারবো না। এক্ষেত্রে একটু বলে রাখি যে ওয়ারিশ সনদ দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটা পরিপত্র জারি করছে রিসেন্টলি, যে আপনি ওয়ারিশ সনদ দিয়ে যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলো, তার ওয়ারিশান রেখে মারা গেল, সকল ওয়ারিশান যদি একসাথে সম্মত হয়ে খারিজ করতে চায়, ওই ক্ষেত্রে ওয়ারিশ সনদে আপনি খারিজ করতে পারবেন।
কিন্তু যখনই নাকি আপনার আপনার অংশটুকু আপনি গোপনে যায় আপনার অংশটুকু আপনি খারিজ করতে চাবেন, তখন কি করবে না, এখন বর্তমানে বন্ধ আছে এটা, ঠিক আছে। তার মানে আপনি ইচ্ছা করলেও কি করতে পারবেন না, আপনার অংশটা আপনি খারিজ করে ভালো জায়গাটা আপনি বিক্রি করে দিতে পারবেন না। আর সবার কাছে অনুরোধ হচ্ছে, নিশ্চয় আপনারা কি করবেন না, আপনার পরকালে জবাবদিহিতা করতে হোক, ঠিক আছে, এমন কাজ করার কোনো দরকার নাই, ঠিক আছে। জমির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে। কারণ মাটি থেকে আপনার সৃষ্টি, মাটিতে আপনাকে বিলীন হতে হবে, অথবা এই মাটি নিয়ে কারোর সাথে কি করবেন না, কোনো রকম কোনো চতুর চালাকি বা প্রতারণার যাতে আপনার উপরে প্রতারণার উদ্ভব না ঘটে, সেটা বি কেয়ারফুল, ঠিক আছে। অতএব সবাইকে ধন্যবাদ। আর আমি একটু বলে রাখি যে আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আর আপনারা অবশ্যই কি করবেন, ভালোভাবে থাকবেন, ভালোভাবে ঈদ কাটাবেন। আমরা ইনশাল্লাহ ক্লাসগুলো নিয়মিতই রাখবো, জমি সম্পর্কে আপনাদের একটু একটু জানানোর জন্য, যতটুকু জানি অতটুকু জানাইতে চেষ্টা করতেছি আসলে, ঠিক আছে। আমি খুব বেশি জানি না, ঠিক আছে, তবে যতটুকু জানি অতটুকু একটু ভালোভাবে আপনাদের জানাইতে চেষ্টা করি, তো সহযোগিতা করবেন। আর আপনি যেহেতু নিজে যতটুকু শিখছেন অতটুকু শেয়ার করবেন, ঠিক আছে। ভিডিও শেয়ার করে দিলে আপনি আপনার 10-12 জন ফ্রেন্ড আছে, বা 20 জন 100 জন ফ্রেন্ড আছে, তারাও জানলো, ঠিক আছে। এরকমভাবে কি করবেন, আপনি একটু নিজে একটু আবার একবার দুইবার করলেন, দেখলেন, ঠিক আছে, তাতে আপনার একটা বিস্তর একটা অভিজ্ঞতা হয়ে যাবে, ঠিক আছে। সামনে আমরা অন্য ক্লাস নিব, এর আগে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালাম।